আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছু সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমাদের কীর্তিমান মানুষদের সঙ্গে কথা বলি, জানি তাদের বর্ণাঢ্য কর্মজীবনের কথা, জানি ব্যক্তি জীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনি আফসানা বেগম। তিনি কথাসাহিত্যিক, তিনি অনুবাদক। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনি ভালো আছেন? ভালো আছি। আমরা কথা শুরু করি, কারণ একজন আফসানা বেগম এই পর্যায় থেকে আসেননি, তিনি একেবারে ছোটবেলা থেকে এসেছেন। শৈশব থেকে একটু আসবো, শৈশবটা কেমন ছিল? আমার শৈশব খুব সুন্দর ছিল, খুব আনন্দময় ছিল। আমার ধারণা এখন যত অনিশ্চয়তা সমাজে, আ অভিভাবকরা শিশুদের নিয়ে অনেক অনিশ্চয়তায় ভোগেন। তারা নানান রকম চারদিকে হানাহানি, নানান রকম সমস্যা লেগে থাকে, যে কারণে এখন হয়তো শিশুদের সেই শৈশবটা নেই যেটা কিনা আমাদের ৮০ দশকে ছিল। আমরা খুব সহজেই বাসা থেকে বেরোতে পারতাম, বাইরে খেলতে পারতাম এবং আমাদের শৈশবে তো আসলে খেলাধুলা বা বই পড়া, গান শোনা, এই বিনোদনগুলোই তো প্রধান ছিল। তো শৈশব সেগুলো মিলিয়ে, সব মিলিয়ে খুব স্বাধীন সুন্দর একটা শৈশব ছিল। আমরা একটা প্রশ্ন করি অতিথিদের যে, ওই সময় তো একটা প্রশ্ন আসে সামনে যে বড় হয়ে কি হতে চাও? কারো প্রশ্নের উত্তরে কিংবা নিজের মনের অজান্তে এই ব্যাপারটা ছিল কিনা যে লেখক হবেন বড় হয়ে? না, কখনোই ছিল না। আসলে শৈশবে তো ছিলই না, বড় হয়েও ছিল না। আমি ৩৯ বছর বয়সে ১ম লেখা শুরু করি। সুতরাং তার আগে আমি জানতাম না যে আমি লিখব। মানে এটা তো একেবারে ব্যতিক্রম একটা ঘটনা, কারণ জি, এত সময় পর জি। সাধারণত লেখা শুরু করেন না কেউ। না। অনেকে হয়তো করেছেন, কিন্তু আমি ভাবিনি কখনো যে আমি পরে লিখব। কিন্তু একটা সময় কিন্তু পার হয়ে গেছে, আপনি যেই বয়সের কথা বললেন তার মানে অনেকটা সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার মতো একটা মনে করি যে এই বয়সের পরে আর কেউ লেখক হওয়ার সিদ্ধান্ত নেন না। মানে আপনার কেন মনে হলো যে ওই আমি ঠিক পর্যায়টা গিয়ে? সিদ্ধান্ত নিয়েছি সেরকমও না ব্যাপারটা। আমি হঠাৎ করেই লেখা শুরু করেছি। সিদ্ধান্ত নেওয়ার আগেই কিন্তু আমি হঠাৎ করে হওয়ার কথা না, অবশ্যই কোনো একটা চিন্তা ভাবনা ছিল। মানে প্রথম লেখাটা কি মনে করে লিখলেন? না, কোনো চিন্তাভাবনা ছিল না। আমি পাঠক ছিলাম বরাবর। আচ্ছা। আমি ছোটবেলা থেকেই যা পেতাম তাই পড়তাম। এবং পড়ার কোনো বাদ-বিচার ছিল না। বাসায় যত রকম বই থাকতো, এমনকি পত্রিকা, খুব রাশিয়ান সাহিত্যের খুব প্রচার ছিল বাংলাদেশে। তো রাশিয়ান সাহিত্য অনেক পড়তাম এবং অনুবাদগুলো আ ভারত থেকে আসতো। তো রাশিয়ান সাহিত্য, আবার সেবা প্রকাশনীর বই হতো। তো ওইগুলোরই আমরা খুব ঊর্ধ্বশ্বাসে পড়তে থাকতাম। এরপর আরেকটু বড় হওয়ার পর আমরা কলকাতার ঔপন্যাসিকদের, গল্পকারদের আ গল্পই পড়েছি, উপন্যাস পড়েছি বা এই ভূখণ্ডের অন্যান্য লেখক, কবিদের লেখা পড়েছি। এই পড়তে, পড়তে পড়ার অভ্যাসটা তৈরি হয়েছে। তো সেটাই কিন্তু সবসময় আম ছিল আমার। যেকোনো বয়সে, যেকোনো পরিস্থিতিতে আমি পড়তাম। প্রচুর সাহিত্য পড়তাম। কিন্তু এর পেছনে যে একজন লেখক আছেন, লেখক যে এগুলোর তৈরি করছেন, এরকম কোনো চিন্তা আমার কখনো আসেনি যে সেই মানুষটা কেমন হবে বা সেরকম হওয়া যায় কিনা? এরকম কোনো চিন্তা আমি কখনোই করিনি। আপনার পরিবার থেকে তো একটা চাপ থাকে যে পড়াশোনা করতে হবে। পড়াশোনা হ্যাঁ। বলতে পাঠ্য বই। এমন ধরনের কোনো চাপ ছিল কিনা যে অন্য বই পড়া যাবে না, শুধু পাঠ্য বই পড়তে হবে? বরং উল্টোটা ছিল। সবসময় পরিবার থেকে অন্য বই পড়ার জন্য উৎসাহ দেয়া হতো। পাঠ্য বইয়ের ব্যাপারটা স্কুলেই আমরা শেষ করে আসতাম। বাসায় খুব একটা ওটা নিয়ে কথা ছিল না। আর লেখার বিষয়টা যে যখন লিখব তখন আপনি বললেন যে হঠাৎ করে তো হয় না। আসলে হয়তো হয় না, কিন্তু হয়েছিল। মানে আচ্ছা, আচ্ছা। আমার সন্তানকে অঙ্ক করতে দিয়ে আমি বসে, বসে লিখছিলাম। হঠাৎ করেই আমি একটা উপন্যাস লেখা শুরু করি আরকি। সেই উপন্যাসটার নাম কি ছিল? বেদনার আমরা সন্তান। এটা ১ম এ প্রকাশিত হয়নি। ১ম এ অন্য লেখা প্রকাশিত হয়েছিল। পরে কিছু বছর পরে এটা প্রকাশ করেছিলাম। আচ্ছা, ১ম লেখা ১ম বার প্রকাশ হয় সাধারণত। কিন্তু আপনারটা হয়নি। সেটা কি আপনার মনে হয়েছে যে এই লেখাটা এখন দেব না, পরে দেব? নাকি হ্যাঁ, প্রকাশককে দেওয়ার পর তারা বলেছে যে এই লেখাটা পরে প্রকাশ করি? কোনটা ছিল? আমি উপন্যাসটা লিখে রেখে দিয়েছিলাম। আমি আসলে ১ম একটা অনুবাদ করি। অনুবাদ নাদিন গৌড়িমারের। করার পরে আ সেইটা একটা বই হয়েছিল। অনুবাদের গল্পের বই। তো
তো সেই অনুবাদের পরে আমি অন্য নভেলা লিখি, গল্পের বই বেরোয়। ওটা পড়েই ছিল আমার কাছে। পরে বেশ কিছু বছর পরে আমার হঠাৎ মনে হলো যে এবার ওটা রিরাইট করে বের করা যেতে পারে। তখন ওটা আমি নতুন করে করেছি এডিট আচ্ছা, করে। প্রথম বই প্রকাশের অভিজ্ঞতাটা কেমন ছিল? সাধারণত বাংলাদেশে যেটা হয়, খুব তিক্ত অভিজ্ঞতা থাকে। আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল প্রথম বই প্রকাশের? কোনো এরকম কোনো অভিজ্ঞতা ছিল না। যেটা ছিল যে আমি তো আসলে তখন দেশের বাইরে অবস্থান করছিলাম। তো সেটা একটা অনুবাদের বই ছিল, বললাম যে নাদিম গৌডিমারের, এটা সন্দেশ প্রকাশনী থেকে বের হয়। তো আমি একটা গল্প নাকি ৩-৪টা গল্প করে আমি ওনাকে দেখতে পাঠিয়েছিলাম প্রকাশককে। কারণ কারো সাথে আমার পরিচয় ছিল না। যেহেতু আমি এই জগতের মানুষ ছিলাম না। তো তখন উনি দেখে বলেছিলেন যে পুরো বইটা করলে উনি পান্ডুলিপিটা চান। তারপর আমি খুব দ্রুতই ১৬টা গল্প অনুবাদ করে পাঠিয়েছিলাম এবং আমি যখন দেশে আসি তার ৪-৫ মাস পরে তখন বই তৈরি হয়ে গেছিল। বই পড়তেন যখন, তখন জানতেনও না এটা কে লেখে বা কিভাবে তৈরি হয়, যেটা আপনি বললেন শুরুতে। কিন্তু আপনি তো ততদিনে জেনেছেন এবং নিজের বই হয়েছে। পাঠক, আপনি যে জায়গায় ছিলেন পাঠক হিসেবে, এমন জায়গায় কেউ কেউ চলে গেছে আপনার বইটা নিয়ে, অর্থাৎ আপনারও পাঠক তৈরি হয়ে গেছে বা হচ্ছিল। ওই সময়টা কেমন ছিল? কেমন সাড়া পাচ্ছিলেন? আ অনেকে বলতেন যে সবচেয়ে ভালো লাগতো যখন অপরিচিত কেউ আ হয়তো আমাকে খুঁজে বের করলেন প্রকাশনার মাধ্যমে। যে এটা আমার লেখা কিনা বা এটা তার ভালো লেগেছে, বা কেউ আমাকে যোগাযোগ করতেন অমুক বই অনুবাদ করব কিনা, বা আ অনুবাদের ব্যাপারটা তখন খুব আসতো যে এরপর কি অনুবাদ করব। এইসব খোঁজ খবর কেউ নিতেন। এবং যখন থেকে ফিকশন বই বেরোনো শুরু হলো, তখন পত্রিকায় গল্প প্রকাশিত হওয়া শুরু হলো। তখন সবচেয়ে বেশি সাড়া যেটাকে বলে যে গল্পের বইয়ের চেয়ে যখন পত্রিকায় গল্প প্রকাশিত হতো, তখন অনেকে ফোন করতেন বা আ সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতেন। তো নানাভাবে তখন অপরিচিত লোকরা যদি বলতেন যে পড়েছি বা তাদের পড়ে কেমন লেগেছে, ওইটা আমার সবচেয়ে ভালো লাগতো। পরিচিতরা তো আমি অত বেশি বলতাম না কাউকে। পরিচিতরা বললে তো মনে হতো যে তারা তো আমার হুম, হুম। কাছেরই। হয়তো বায়াসড একটা মন্তব্য আসবে। কিন্তু অপরিচিত কেউ বললে অনেক ভালো লাগতো। সেটাই, কারণ অপরিচিত যারা, তারা ভালো না বললেও, অথচ বইটা পড়েছেন, সমালোচনা করলেও সেটা ভালো ব্যাপার যে অনেকের হাতে গেছে বইটা। আমরা আরো কথা বলবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা কথা বলছি কথা সাহিত্যিক এবং অনুবাদক আফসানা বেগমের সঙ্গে। তিনি বলছিলেন তার ব্যক্তি জীবনের কথা, লেখক জীবনের কথা। আরো কথা শুনবো বিরতির পরে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কথাসাহিত্যিক এবং অনুবাদক আফসানা বেগম। তার কথা শুনছি, আরো শুনবো। আপনার প্রথম বই বের হলো, আপনাকে লেখক হিসেবে মানুষ চিনলো, জানলো। তারপর একটা দায়িত্ব তো বেড়ে গেল, মানে একটা লোভও কাজ করে একজন লেখকের মনে, এই যে ভালোবাসার লোভ। কিভাবে পরের লেখায় হাত দিলেন? পাঠক পড়ছে কিনা বা পাঠক পড়ে কি বলছে, এগুলো আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না। আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আমার লিখতে ভালো লাগছে। তাই আমি লিখতাম। আমার নিজের আনন্দের জন্য লিখতাম এবং আমার অনুবাদ করতে ভালো লাগছে। তো একটার পর একটা বই আমি অনুবাদ করে যাচ্ছি। কিন্তু কে পড়বে বা আদৌ কেউ পড়বে কিনা এরকম কোনো চিন্তা আমার মাথায় আসেনি আরকি ওই সময়ে। তো একের পর এক আমি পান্ডুলিপি তৈরি করে গেছি এবং যখন যিনি চাইতেন আমি দিয়ে দিতাম। এভাবেই একের পর এক বই তৈরি হয়েছে। সাধারণত যারা মৌলিক লেখা লেখেন তারা অনুবাদে যেতে চান না, কিংবা অনুবাদ যারা লেখেন তারা মৌলিক লেখায় যেতে চান না, কিন্তু আপনি সমান্তরাল ভাবে দুটো চালিয়েছেন। এটা কিভাবে সম্ভব হলো? আমার অনুবাদ করতে খুব ভালো লাগে। যেকোনো একটা টেক্সট আমি যখন অন্য ভাষায় পড়ি, মানে ইংরেজিতেই তো পড়ি, তখন আমার মনে হয় যে এই ডায়ালগটা কিংবা এই ঘটনাটা যদি আমার দেশের সংস্কৃতির সাথে মিশিয়ে আমার দেশের ভাষায় যদি প্রকাশ করি, তাহলে শুনতে কেমন লাগবে বা দেখতে কেমন লাগবে। এই কৌতূহল থেকে আমি একের পর এক অনুবাদ করতে থাকি এবং অনুবাদের কাজটা আমার কাছে এতই মজা লাগে যে ওটা আমি কখনোই ছাড়তে পারিনি। আমি মৌলিক লেখায় এসেছি, কিন্তু আমার মনে হয়েছে যে অনুবাদ করতে, করতে আমি অনেক শিখি। আ যার একটা একটা আ ভালো টেক্সট আমি যখন অনুবাদ করছি, একজন গুরুত্বপূর্ণ লেখকের লেখা, তার সাইকোলজিটা আমি ধাওয়া করতে পারি এবং বুঝতে পারি কি করে সিচুয়েশন ক্রিয়েট করতে হয় কিংবা একটার পর একটা কিভাবে পর্ব তৈরি করতে হয়। এই জিনিসগুলো আমাকে অনেক ভাবায়। তো আমার মনে হয় যে
আমাদের লেখালেখির তো কোনো স্কুল নেই যেখানে গিয়ে আমরা শিখতে পারি যে কিভাবে একটা উপন্যাস লেখা যায় কিংবা গল্পকে কিভাবে আরো আকর্ষণীয় করা যায়। তো আমার মনে হয় যে অনুবাদটা এক ধরনের শিক্ষকের মতো কাজ করে। তো যে কারণে আমি সবসময় অনুবাদ করে গেছি এবং দুটোতেই আমি সমান আনন্দ পাই। আচ্ছা, আপনার পরিচয় যদিও আমরা অনুবাদক, কথাসাহিত্যিক দিলাম, কিন্তু প্রয়োজনে প্রয়োজনে বলতে হয়তো কারো অনুরোধ রাখার ক্ষেত্রে বা চলার পথে আপনাকে কিছু পাণ্ডুলিপি দেখতে হয়। সেটা হয়তো অফিসিয়ালি বলার মতো বিষয় না, কিন্তু আমি জানি যে কিছু পাণ্ডুলিপি আপনার হাতে যায় একটু দেখে দেওয়ার জন্য, পড়ে দেওয়ার জন্য। সেটা আনঅফিসিয়াল কাজ হলেও অফিসিয়ালি জিজ্ঞেস করব এই জন্য যে একটা কাঁচা পাণ্ডুলিপি একবার তৈরি হওয়ার আগে আপনার হাতে আসে, আমাদের লেখকরা কেমন লিখছেন? ঠিক এখনকার তরুণদের কথা বলছেন? অনেক ভালো লিখছেন অনেকে। অনেকেই অনেক ভালো। আমার মনে হয় যে আম আমাদের দেশের শিল্প সংস্কৃতির ইতিহাসটা তো খুব লম্বা। তো একজন তরুণ এই দেশের, এই ভূখণ্ডের যদি একটা বাক্য লেখে বা একটা প্যারা লেখে, তবে তার পেছনে কিন্তু একটা ৪০০ বছরের সংস্কৃতির একটা ছাপ থাকে। এবং আমরা যা পড়েছি ছোটবেলা থেকে, পরিবারে যা শিখেছি বা স্কুলে যা শিখেছি, আ সমাজের বিভিন্ন সংগ্রাম আমাদের যা শিখিয়েছে, যতগুলো রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা গেছি, এর ইতিহাস যদি ন্যূনতম তার আ চিন্তায়, চেতনায় থাকে, স্মৃতিতে থাকে, তাহলে তার পক্ষে কিন্তু উম একেবারে খুব এলোমেলো লেখা সম্ভব নয়। তো আমাদের যেহেতু একটা সংস্কৃতির চাপ আছে, দীর্ঘদিনের একটা ঐতিহ্যের চাপ আছে, সেজন্য আমার মনে হয় যে এখনকার তরুণরা অনেক ভালোই লিখছেন। আর আগে হয়তো একটা সময় ছিল যখন তরুণদের লেখায় পটভূমিতে সরাসরি দেশের আ স্থানের নাম কিংবা চরিত্ররা কি করছেন, কি ধরনের রাজনৈতিক আদর্শ নিয়ে তারা চলে, এই বিষয়গুলো অনেক সময় একটু আ ওটা সাহিত্যের ধারাই ছিল যে আমরা ওটাকে এড়িয়ে যেতাম বা ওটা ছাড়াও চলতো। অনেক আমাদের বিখ্যাত উপন্যাস আছে যেখানে চরিত্রের কোথায় আছে, কোথায় অবস্থান করছে তার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু তারপরে সেই উপন্যাসগুলো খুব উম মানোত্তীর্ণ হয়েছে। কিন্তু আস্তে, আস্তে সবকিছুই তো পরিবর্তন হয়। মানুষের নতুন চাহিদা তৈরি হয়। এখন যেন আ বিভিন্ন উপন্যাসে দেখছি বা গল্পে দেখছি যে অবস্থান কোথায়? তার রাজনৈতিক বিশ্বাস কি? তার সামাজিক অবস্থান কি? তার কোন সময়ে সে বাস করে? সময়টা কি? এই সমস্ত কিছু পাঠক জানতে চায় এবং এখনকার লেখায় ওই বিষয়গুলোই আসে। আ সবাই খুব যারা লিখছেন তারা ওই বিষয়গুলোকে সমাধান করেই লিখতে বসেন। তবে যেহেতু এটা একটা ধারা দাঁড়িয়ে গেছে, তাই সেভাবে আমার মনে হয় যে যারা এই বিষয়গুলো নজরে নিয়ে লিখছেন, তারা বেশ ভালোই লিখছেন। আমরা আরো একটা বিরতি নিব, আরো কিছু কথা বলবো বিরতি থেকে এসে। দর্শক, আপনারা দেখছেন আলোকর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন কথাসাহিত্যিক এবং অনুবাদক আফসানা বেগম। তার সঙ্গে কথা বলছি, আরো কিছু কথা বলবো বিরতির পর। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোকর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন কথাসাহিত্যিক এবং অনুবাদক আফসানা বেগম। আমরা আপনার লেখক জীবন সম্পর্কে জানলাম, অনুবাদক জীবন সম্পর্কে জানলাম। আরেকটা পরিচয় আপনার আছে, আপনার কর্মক্ষেত্রের কথা যদি বলি, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আপনি। আমাদের যে সংগ্রহশালা জাতীয়ভাবে সংরক্ষণ করার লাইব্রেরিগুলোর কথা বলছি, সেখানকার বইয়ের যে মান, সেই বিষয়গুলো আপনার নজরে থাকে অথবা আপনার বিবেচনায় থাকে। কেমন বই সরকার নিচ্ছে অথবা কেমন বই আপনার আশপাশে আছে? আম আমি জাতীয় গ্রন্থকেন্দ্রের দায়িত্ব নিয়েছি ৮-৯ মাস হলো। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এই প্রতিষ্ঠানটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে আমরা যেটা করি যে সারা দেশে যত ব্যক্তিগত লাইব্রেরি আছে, ব্যক্তিগত মালিকানায় বিভিন্ন সংগঠনের হলে হবে না, প্রতিষ্ঠানের হলে হবে না কিংবা অন্য কোনো আ সরকারি হলেও হবে না। আমরা শুধুমাত্র বেসরকারি লাইব্রেরির পৃষ্ঠপোষকতা করি। তো বই দেয়া সেখানে একটা কাজ যেটা সংস্কৃতি মন্ত্রণালয়ের ফান্ড থেকে দেয়া হয়। সেই বই এতদিন যেরকম একটা কিছু বিশেষ বিষয়বস্তু কিংবা প্রধানত গবেষণামূলক বই দেওয়া হতো। কিন্তু আমি এখানে যুক্ত হবার পরে বিভিন্ন লাইব্রেরির পাঠকদের উপরে একটা জরিপ করেছিলাম যে কি ধরনের বই পাঠকরা পড়তে চায়।
কারণ আমি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত যদি নিই যে এই বই আমি সেখানে পাঠাবো, আমরা একটা কমিটি করে, তাহলে কিন্তু আমরা জানতে পারছি না যে পাঠকের সাথে আমাদের কিন্তু সরাসরি একটা কানেকশন হচ্ছে না, হচ্ছে ওখানকার লাইব্রেরিয়ানদের সাথে। লাইব্রেরিয়ানরা বলতে পারে পাঠকরা আসলে কি চায়। তখন লাইব্রেরিয়ানদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তারা যেরকম একটা তালিকা দিলেন যে তারা পাঠকরা মূলত ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী এই গ্রুপটা পাঠক, এবং তারা পড়তে চায় কল্পকাহিনী, ফিকশন পড়তে চায়, যারা গল্প, কবিতা, উপন্যাস ৮০% তারা এসব পড়তে চায়। কেউ কেউ কিছু প্রবন্ধের বইয়ের নাম দিলেন এবং গবেষণার কথা বললেন। তো এবারে যখন বই নেওয়া হয়েছে তখন সেরকমই বই আমরা বাছাই করেছি পাঠকদের চাহিদা অনুযায়ী, যেন বইগুলো তাদের কাছে প্রিয় হয়। অর্থাৎ আমরা বস্তা ভরে বই পাঠাবো কিন্তু কেউ বস্তা খুলবেনই না, কিংবা খুললেও সে বইয়ের উপর ধুলা পড়ে থাকবে, কারণ বইগুলো তাদের জন্য চাহিদা মতো হয়নি। এরকম যেন না হয় সেই বিষয়টা এবার দেখা হয়েছে। তবে আগের কথা বললে যে আগে যে বিষয়বস্তু একটু রাজনৈতিক বিষয়বস্তুর উপরে বই যেত, যে বইগুলো আসলে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর বাচ্চারা কখনো উল্টাতো না, দেখতো না। তো ওই প্রচেষ্টাটা অনেকটা বলবো যে অনেকটা ব্যর্থ হয়েছে, যে কারণে এবার অনেক বেশি আমাদের দেশের সাহিত্যের, আমাদের বাংলা ভাষার প্রধান যে সাহিত্যগুলো আছে বা স্বাধীনতার পর থেকে আমাদের যে বড় উপন্যাসিক গল্পকার তৈরি হয়েছেন, গত ৩০ বছরেও আমরা যাদের পেয়েছি তাদের বইয়ের কিছু নমুনা বলা যায় আমরা এবার পাঠাচ্ছি, যেন একজন পাঠক নতুন করে আমাদের গল্পকার উপন্যাসিকদেরকে আবিষ্কার করার সুযোগ পান এবং ভালো লাগলে তার বই আবার নতুন করে পড়তে চান। পড়তে চাইলে পরের বছর আমরা আবার দেওয়ার চেষ্টা করব, কিংবা পাঠক নিজেও সংগ্রহ করতে পারেন। তো প্রধানত আমাদের কল্পকাহিনী পড়ানোই এবার তাদের উদ্দেশ্য ছিল। বইয়ের প্রসঙ্গ যেহেতু এসেছে, ভিন্ন একটা তথ্য দেই আপনাকে। আমাদের এই অনুষ্ঠানের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা স্কুলে বই মেলা করে, এই বিষয়টা হয়তো আপনার জানা নেই, একটু জানালাম। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আগে জানা ছিল না। আলোঘর প্রকাশনীর সাথে আমি পরিচিত। তারা আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্রের মেলায় অংশগ্রহণ করেছে, আমার মনে আছে। এবং তাদের ক্যাটালগও আমি দেখেছি। তাদের কাছ থেকে আমরা এবার অনুদানের জন্য বইও সংগ্রহ করছি। কিন্তু এই বিষয়টা জানতাম না যে স্কুলে স্কুলে তারা মেলা করে। যে জিনিসটা আমি আসলে এখানে আসার পরে আলোচনায় আমি আলোঘর প্রকাশনীর একজন কর্মকর্তার কাছ থেকে জানতে পারলাম। তো এটা জেনে আসলে আমার অত্যন্ত আনন্দ হলো যে একটা প্রকাশনী কিনা সামাজিকভাবে দায়িত্ব নিয়েছে যে স্কুলের বাচ্চাদের হাতে বই তুলে দেবে বা তাদের কাছে দোরগোড়ায় বই পৌঁছে দেবে, যেটা আসলে সরকারিভাবে আমরা বিভাগীয় বইমেলার মাধ্যমে করার চেষ্টা করছি। স্কুলের বাচ্চা, কলেজের বাচ্চাদেরকে আমরা আনার চেষ্টা করছি, শিক্ষার্থীদেরকে মেলায়। এটা আমাদের একটা বড় প্রচেষ্টা থাকে। এবার ছিল 4টা বিভাগীয় বইমেলা যখন আমরা আয়োজন করেছি, আমাদের উদ্দেশ্যই ছিল যেন এই বয়সী শিক্ষার্থীরা এখানে আসে যারা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে। তো যখন শুনলাম যে ওনারা স্কুলে গিয়ে এটা করছেন, এটা আসলে আমার জন্য খুবই আনন্দের একটা ব্যাপার, এটা জানতে পারা। এবং ওনারা শুনলাম যে এবছর 1000 বইমেলা করবেন বলে একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। এটা খুবই প্রশংসনীয় এবং আমরা রুট লেভেলে কাজ করার জন্য কিন্তু এফোর্ট পাই না। আমরা যেহেতু একটা সরকার কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে আমরা সারা দেশে বই সরবরাহ বা মেলা করার চেষ্টা করি, কিন্তু একদম ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা গ্রামের একটা স্কুলের সামনে গিয়ে যদি আপনি বই নিয়ে দাঁড়ান, যেটা কিনা আমরা জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে একটু পরিকল্পনা করছি, আমরা একটা ভ্যান রেডি করেছি, সারা দেশে পর্যায়ক্রমে এক একটা উপজেলায় যাবে। কিন্তু আমাদের যেহেতু এটা একটা পাইলট প্রজেক্টের মতো মাত্র শুরু হচ্ছে, আস্তে আস্তে হয়তো বাড়বে, হয়তো গাড়ি আরও আমরা বাড়াতে পারবো। কিন্তু আলোঘর অলরেডি তৈরি হয়ে গেছে এই কাজটা করার জন্য, এবং আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদের জন্য বা পাঠক নতুন তৈরি হওয়ার জন্য বা পাঠককে ধরে রাখার জন্য এটা অনেক বড় একটা প্রচেষ্টা, খুবই প্রশংসার দাবিদার। প্রথম যে বইটা লিখেছিলেন সেই বইটা এবং সর্বশেষ যে বইটা বের হলো, এর মধ্যে লম্বা দূরত্ব। আপনার কখনো মনে হয় যে বড় একটা পরিবর্তন এসেছে আপনার লেখায়? আমার মনে হয় মানুষ প্রতিদিন বদলায়, প্রতিদিন মানুষ ডেভেলপ করে। আমার শব্দচয়ন, বাক্য প্রতিদিনই আমাদের বদলে যায়। একই লেখা, এমনকি 10 বছর আগের লেখা দেখলেও অনেক সময় লেখকের মনে হয় যে
যে এত দুর্বল লেখা আমি লিখেছি। অর্থাৎ মানুষ প্রতিদিন আরো ভালো কিছু লিখতে চায়, আরো ভালো। তবে অনেক বড় বড় লেখকদের কথা আলাদা। যেমন আমি যদি বলি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা, ২২ বছর বয়সে উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাগুলো লিখে ফেলেছেন। তো সেদিক দিয়ে ওটাও ঠিক যে একটা সময়ে একটা বয়সে হয়তো একজন লেখক সবচেয়ে ভালো লেখাগুলো লিখতে পারেন। কিন্তু যদি সাধারণভাবে ভাবি যে প্রতিদিন নতুন নতুন তথ্য আমার মাথায় আসছে, নতুন চিন্তা আমার চেতনায় মিশে যাচ্ছে, তো তাহলে আমি আরও পরে যখন লিখব তখন আরও ভালো একটা লেখা লিখতে পারবো, এরকম ধরে নেওয়া যেতে পারে। তো সেই হিসেবে আমার মনে হয় ৫-৬ বছর আগের লেখার সাথেও আমার বর্তমান লেখার অনেক পার্থক্য আছে। আর প্রথম লেখার সাথে তো অবশ্যই আছে। প্রথম লেখাকে আমি যদিও চাই ওভাবেই থাক, কারণ তাহলে লেখকের পুরো ভ্রমণটা বোঝা যায়, জার্নিটা ধরা যায়, পরিবর্তনটা কোত্থেকে শুরু করলো, কোত্থেকে শেষ করলো, কোথায় গিয়ে দাঁড়ালেন উনি। শুরুটা যদি এখন আমি আবার আজকের মতো করে ফেলতে চাই এডিট করে, সেটা আমি করতে পারি, কিন্তু সেটা হয়তো করা উচিত হবে না, এটা মনে হয় যে আর্টিফিশিয়াল হয়ে যাবে হয়ে ব্যাপারটা। যাবে। হ্যাঁ, তো সেজন্য ওটা ওই দুর্বলটাই থাকুক। এবং অনেক এখনো যে পর্যায়ে এসেছি, হয়তো আজকে থেকে যদি বেঁচে থাকি আরো 10 বছর পর আরো অন্য একটা পর্যায়ে যাব। তো এই জার্নিটা থাকাটাই ভালো, এবং আমার মনে হয় প্রত্যেক লেখকেরই এটা থাকলে পাঠকের জন্য সুবিধা, এবং প্রত্যেক লেখকই তার পরবর্তী লেখায় আগের লেখাকে উত্তীর্ণ হয়ে যাওয়ার একটা চেষ্টা তার মধ্যে থাকে। তো আমার মধ্যেও সেই জিনিসটা আছে নিশ্চয়ই, তো আমি চেষ্টা করে যাচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন আপনি। আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম কথা সাহিত্যিক এবং অনুবাদক আফসানা বেগমের। তিনি বলছিলেন তার লেখক জীবন সম্পর্কে, বলছিলেন কর্মজীবন সম্পর্কে। আমরা জানছিলাম নতুন নতুন লেখা কিভাবে তৈরি হয়। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। বিদায় নেওয়ার আগে অবশ্যই আলো ঘরের সৌজন্যে আমরা অতিথিকে যে বই দেই সে বই উপহার দিব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। এই অনুষ্ঠানটি প্রতি রবিবার রাত 8:30টায় প্রচার হয়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।